গিয়ে বলছে এটা নয় সেটা নয়, জ্ঞান বন্টন বিলি বন্টন করছে। আরে চায়ের দোকানদার কি করবে? ওই ঠেলাওয়ালা কি করবে? ওই রিক্সাওয়ালা কি করবে? ওই দিন মজুরে যিনি কাজ করেন তিনি কি করবেন? করার দায়িত্ব তো অমিত শাহর, করার দায়িত্ব হচ্ছে মোদির। এই আমাদের রিশার একজন বিএসএফ এর ভাই, তিনার ডিউটিরত অবস্থায় সীমান্ত ভুল করে পাকিস্তানের সীমান্তে চলে গিয়েছে। এখন আমার ভাইকে ফেরত নিয়ে আসতে পারেনি এই 56 ইঞ্চির নির্লজ্জগুলো। এটা হয় অনেক সময়। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া ভুটান, মানে যে সীমা আছে, এই সেনা ওইদিকে চলে যায়, ওই সেনা এইদিকে আসে। ফ্ল্যাগ মার্চের ফ্ল্যাগ মিটিংয়ের পরে সেনাকে কি হয়, আমাদের সেনাকে আমরা ফিরিয়ে নিই, ওদের সেনাকে আমরা ফিরিয়ে দিই। এটা চুক্তির মধ্যে পড়ে, ইন্টারন্যাশনাল বর্ডার যে ট্রিটি আছে তার মধ্যে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের হুগলি জেলার আমাদের এলাকার এক ভাই বিএসএফ, যে দেশের জন্য গুলি খাওয়ার জন্য প্রস্তুত, সবসময় 24 ঘন্টা সে বুক পেতে রেখেছে, মাতৃভূমিকে রক্ষা করতে হবে, সে ভাই ভুলক্রমে কোথায় গিয়েছে? পাকিস্তানের জমিনে চলে গিয়েছিল, তাকে আটকে রেখেছে। আর এই 56 ইঞ্চি অনেক বড় বড় ডায়লগবাজি করে, অনেক বড় বড় কথা বলে, এখন আমার ভাইকে ফেরত নিয়ে আসতে পারছে না। খোঁজ নিলাম, তার পরিবারে ফুটফুটে সন্তান আগামী দিনে আসতে চলেছে। সে এখনো পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারেনি, তার পিতাকে পাকিস্তানে আটকে থাকতে হচ্ছে, এখনো 56 ইঞ্চি কিছুই করতে পারছে না। যদি 56 ইঞ্চি কিছু না করতে পারে, আমাদেরকে দায়িত্ব দিক না। অসুবিধা আছে ভাই? এ অসুবিধা আছে? পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো এই দেশটাকে, পারবেন তো নাকি ভাই? যে আমার দেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দেবে, তার সাথে কোনো কম্প্রোমাইজ? কদিন আগে শুনলাম অনেক কিছু বলছে, এইসব অ্যাটাকের পরে অনেক কিছু করবে। একবারের জন্য বললো না, পাকিস্তানের সাথে যারা বিজনেস করে সেটা বন্ধ করে দেবো। শুনেছেন কি? এটা বলেনি। বলেছে কি ভিসা টিসা হ্যান ত্যান সব ঠিক আছে, আমিও প্রস্তুত। পাকিস্তানে যে অ্যাম্বাসাডার আছে বা যারা আছে এখানে রাষ্ট্রদূত, তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। পাকিস্তানের ভবন এখানে রাখা যাবে না, আমি প্রস্তুত এতে। কিন্তু সব করবে বলছে, কি ভিসা বন্ধ করবে, পানি বন্ধ করে দেবে, সব করবে বলছে। কিন্তু ব্যবসা বন্ধ করবে না কেন? একবারে বলেছে কি? ব্যবসাগুলো কারা করছে? আপনার পাড়ার গরিব হিন্দু ভাইটা করছে না। আপনার পাড়ার কোনো হিন্দু ভাই পাকিস্তানের সাথে ব্যবসা করছে না। যে আমরা নুনটা নিয়ে আসি, নুন লবণ আমরা খাই, তো একটু ঘটে দেখবেন, লবণের একটা হেভি অংশ নাকি পাকিস্তান থেকে আসে শুনেছি, মানে ফ্রিতে নয়, বিজনেস করার জন্য। তো ওই লবণটা কে কিনছে? ওই শিল্পপতিরা যায়, মোদির আশপাশে যেগুলো ঘোরে তারা কিনছে, কেনে আমাদেরকে বিক্রি করছে আবার। তাহলে এটা বলছে না পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে বিজনেস চলে সেটা বন্ধ করে দেব, এটা বলার 56 ইঞ্চি সাহস হচ্ছে না। কারণ এই 56 ইঞ্চিকে যারা চালাচ্ছে তারা ব্যবসাদার। আর এখানে গরিব মানুষকে উত্তেজিত করার জন্য অনেক ডায়লগ হয়ে যাচ্ছে। আমি ফিরে আসছি আমার জায়গাতে আবার, যে গত কয়েকদিন আগে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যে বর্বরেরাই হামলা চালিয়েছে, যে খনিগুলো হামলা চালিয়েছে, একটাও না ছাড় পায়। সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, অনেক হম্বিতম্বি করছে, অনেক কথা বলছে, কিন্তু কয়েকটা প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন আমার আগে মাস্টার সাহেব বললেন, পেহেলগাঁও ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে, বর্ডার থেকে অনেক ভিতরে, ওখানে জঙ্গি এসে পৌঁছালো কি করে? পাকিস্তান থেকে জঙ্গি আসলো, আমাদের নিরস্ত্র নিরহ 27 জনের অধিক পর্যটকদেরকে শহীদ করে দিয়ে আবার চলে গেল। কি মামার বাড়ি পেয়েছে নাকি ভাই? একটু বুঝতে হবে না আপনাদেরকে, কিভাবে সম্ভব যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া করে কি থাকে? সেন্ট্রাল ফোর্স থাকে, কোনো জায়গায় মিলিটারি থাকে, কোনো জায়গায় প্যারামিলিটারি থাকে। সেখানে দীর্ঘক্ষণ তাণ্ডব চালালো। আবার শুনছি নাকি বলছে ধর্ম দেখে দেখে মেরেছে। কে আবার এক স্টেপ এগিয়ে গিয়ে বলছে কলেমা পড়তে, মানে কি বলছে, কলেমা পড়তে বলেছে, যে না কলেমা পড়তে পারবে না তাকে মেরেছে। কত সত্য মিথ্যা সব বুঝলেই বুঝে যাবে।
আমার এক হিন্দু ভাইকে যদি আমি কলেমা 6 মাস ধরে প্র্যাকটিস করাই, একটা মুসলিম যেভাবে কলেমা পড়বে স্বাভাবিকভাবে হিন্দু ভাই সেভাবে বলতে পারবে না। তারা যদি মুসলিম হয়ে থাকে জঙ্গিগুলো, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তাহলে ভুল কলেমা পড়লো, বুঝতে পারলো না, ছেড়ে দিল। একটা প্রশ্ন উঠতে পারি তো ভাই, আমি ওদের হয়ে সাফাই গাইছিনি, ওই বর্বরগুলো না একটা ছাড় পায়, ওদেরকে ধরে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসি দেওয়া হোক। ওই যাবজ্জীবন টাব্যজীবন ওদেরও না হয়, ও যাবজ্জীবন হলে কি জেলে রেখে ওকে খাওয়াতে হবে? কেন আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকায় ওকে খাওয়াবো ভাই? ও ভাত ডাল যাই দিই না কারণ গরমকালে তাকে ফ্যান তার মাথার উপরে দিতে হবে, ইলেকট্রিক পুড়বে, তো ওই টাকাটা কি মোদি দেবে নাকি, না অমিত শাহ দেবে? ও টাকাটা তো আপনার আমার গ্রামের রাম রহিমের ট্যাক্সের টাকা। তাহলে রাম রহিমের ট্যাক্সের টাকাতে ওই জঙ্গি পুষবো আমরা, মানে জেলের মধ্যে ওকে রাখবো? ওকে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসির দাবি আমরা করছি। কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে, বলছে কলেমা পড়তে বলেছে, কলেমা যারা পড়েছে ছেড়ে দিয়েছে, যারা পড়তে পারেনি তাদের মেরে দিয়েছে। এবার বলুন, কলেমাটা উচ্চারণ যদি ভুল করে, যদি উচ্চারণ ভুল করে তাকে ছেড়ে দিল, তার মানে যে বন্দুক ধরেছে সে কি কলেমা জানে? একটা গল্প আমি বলছি, গল্পটা এটাই, কোন একটা জায়গাটা গল্প, ধর্মযুদ্ধে লেগেছে, ওই রকম ভোটকে চলে এসেছে, এক মুসলিম নামধারী পালোয়ান তাকে ধরেছে, গল্প এটা, কিন্তু আপনাদের মাথায় ঢুকাবেন। পালোয়ান ধরেছে, ওর বুকের উপরে বসে বলছে কলেমা পড় নালে মেরে দেবো, কলেমা পড় নালে মেরে দেবো, নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু, আর ওকে ধরেছে কলেমা পড় মেরে দেবো। সে বেচারি বলছে আচ্ছা পড়বো, কলেমাটা তুমি বলো তাহলে আমি পড়ে নিচ্ছি। আর এ তো বেটা জানে না কলেমা কি জিনিস, খায় না মাকে এর কাছে, ও বলছে কলেমা পড় নালে মেরে দেবো। আর যে নিচে আছে সে বলছে আরে ভাই বল অন্তত পড়ে নি বেঁচে যাবো। আর এ কলেমা জানে না আর বলছে শুধু কলেমা পড় মেরে দেবো, নাহলে মেরে দেবো। এই হচ্ছে ব্যাপার, আমরা ভুলে যাচ্ছি না অনেক ইতিহাস। দেখ আমি সেই বিতর্কে জড়াচ্ছি না, কেন আমি গল্পটা কি বলছি বুঝতে পেরেছেন তো নিশ্চিতভাবে? যে বন্দুক ধরেছে বলছে কলেমা পড় নালে মেরে দেবো, সে বেটাই কলেমা জানে না, বুঝতে পারলেন? আর একটা গল্প শুনি, ফেসবুকে এই গল্পটা পাবেন। ISIS না কি আছে একটা জঙ্গি সংগঠন আছে না, মানে বিশাল মুসলিম দরদি, গাজায় মুসলমানদেরকে মেরে ধূলিসাৎ করে দিচ্ছে, ব্যাটারগুলোর মুখে একটাও কথা নেই, এটা নাকি বিশাল মুসলিম দরদি। মানে বুঝতে পেরেছেন তো কারা তৈরি করেছে? এই সাপে কামড়ানো ও যায় ঝাড়া, গাজায় মেরে মুসলমানদেরকে ফিনিশ করে দিচ্ছে, মানবতাকে হত্যা করছে। আমি গাজাবাসীর পক্ষে, আমি ইউক্রেনের পক্ষে। ইউক্রেনে রাশিয়া যেভাবে আক্রমণ করছে তার বিরুদ্ধে আমি, রাশিয়ার বিরুদ্ধে, আবার এখানে ইসরায়েলের আমি বিরুদ্ধে। মানবতা যেখানে হরণ হবে, যারা হরণ করবে তাদের বিরুদ্ধে আমি। না আমি প্রসঙ্গক্রমে বলছি, ISIS কি বলে নাকি তারা মুসলিমদের সংগঠন, মুসলমানদের হয়ে তারা লড়াই করবে। শুনে খুব বড্ড মনে করবে অনেকে, জান ভরে যাবে, পতাকাতে আবার কলেমা লেখা আছে। কিন্তু গাজাতে যেভাবে অত্যাচার চালালো, ISI একটা শব্দ খরচ করেছে ভাই, কারো কাছে কোনো ডকুমেন্টস থাকলে আমাকে একটু দেবেন, তাহলে ভাই তুমি কিসের জন্য, এটা বুঝে নিতে হবে। ওদেরকে তৈরি করেছে এইরকম ভাবেই, ওদেরকে আমেরিকা ইসরায়েল তৈরি করেছে মুসলমানদের নাম দিয়ে, মুসলমানকে সারা পৃথিবীর বুকে বদনাম করার জন্য। প্রকৃত যদি মুসলিম দরদি হয় সে কোনোদিন, প্রকৃত যদি মুসলমান হয় সে কোনোদিন অন্য মানুষকে হত্যা করতে পারে না। তো যেটা বলছি, ফেসবুকে একটা গল্প পড়েছিলাম, ওই ISI একজনকে ধরেছে, ISI একজনকে ধরেছে, স্বামী স্ত্রী যাচ্ছিল, বলেছে কলেমা পড়তে, ভদ্রলোকটি দুটো মন্ত্র পড়ে দিয়েছে, তখন ছেড়ে দিয়েছে ওকে। স্ত্রীটি তার স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুমি এরকম ভাবে বললে যদি ওটা বুঝতে পারা যেত তাহলে তো কোথাও তোমার মানে ডবল বেশি করে গুলি করতো। তখন ওই স্বামীটি স্ত্রীকে বলছে, ওরা যদি কোরআন জানতো তাহলে আমাকে আটকাতো না বা আমার দিকে গুলি চালাতো না, ভাই বন্দুক ধরতো না। ওরা জানে না বলেই তো আমার দিকে বন্দুক ধরেছে। আমি গল্পগুলো বলছি একটু মাথায় ঢুকানোর জন্য। একটা সাজিশ চলছে, একটা চক্রান্ত চলছে, কিভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে
নাগরিকদের মধ্যে ডিসকন্টেন্ট তৈরি করা যায়, একে অপরের প্রতি কিভাবে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা যায়, একে অপরকে কিভাবে শত্রু হিসাবে আমাদেরকে দেখিয়ে দেওয়া যায়, এই একটা প্ল্যান চলছে। সেই প্ল্যানটা কারা চালাচ্ছে? তদন্ত সাপেক্ষ। প্ল্যানটা কেন চালাচ্ছে নতুন করে আর আমাদের বলতে লাগবে না, কিন্তু কারা চালাচ্ছে তদন্ত সাপেক্ষ। তদন্ত কে করবে? যারা সরকারে আছে, তাদের দায়িত্ব এটা তদন্ত করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যারা সরকারে আছে তাদের ব্যর্থতা ঢাকার জন্য এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। এটা আমি আমার কথাই বলছি না, সর্বদলীয় বৈঠকে যখন আলোচনা হয়েছে তখন বিজেপির পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের গাফলতি ছিল, অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স ফেল হয়েছে বলেই এই ঘটনা ঘটেছে। কিভাবে ফেল হয়েছে, কাদের জন্য ফেল হলো? তদন্ত সাপেক্ষ। কেন আমি তদন্ত সাপেক্ষ বলছি? যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছড়া ছড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে এসে ওইভাবে হত্যাযজ্ঞ চালালো, নারকীয় ঘটনা ঘটালো, দীর্ঘক্ষণ কোনো ফোর্স আসলো না। এটা ভেবে ভেবে পারা যায়? ভাবতে পারা যায়? আমরা খোঁজ নিচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখলাম, এই আমাদের বাংলার যে বিপিন অধিকারী, বিপিন অধিকারী তো ওনার ভাইটার নাম, আমাদের বিতান অধিকারী, তার শ্বশুর মশাইয়ের একটা স্টেটমেন্ট দেখলাম ফেসবুকে ঘুরছে। তাকে গুলি লাগার পরেও প্রায় ঘন্টাখানেক সে বেঁচে ছিল, কিন্তু ঘন্টাখানেক তাদেরকে রেস্কিউ করার জন্য বা ট্রিটমেন্টের জন্য কোনো ফোর্স এসে পৌঁছায়নি। তাহলে যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, সেখানে অল্প সময়ের মধ্যে এসে পৌঁছালো না। ভাবতে পারা যায়, মানে প্রশ্ন আসছে না মাথায়? এই প্রশ্ন যাতে না তোলে, এই প্রশ্ন না সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসে, সেই জন্যই ঘুরিয়ে একটা কি হচ্ছে যে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করে দাও। সেই বাতাবরণের তৈরি করার দায়িত্ব কারা নিচ্ছে? এই শুভেন্দু অধিকারীরা, এই সুকান্ত মজুমদারেরা, এই দিলীপ ঘোষেরা। এরা এই কেন্দ্র সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য এই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এরা এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, আমার আগে মাস্টার সাহেব বললেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে, এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হতে হবে আমার দেশে থেকে, দেশের আপনার আইনসভার মধ্যে, রাজ্যের একটা আইনসভার মধ্যে থেকে দেশের সরকারি রাস্তা ব্যবহার করছে, দেশের সমস্ত ফ্যাসিলিটি নেওয়ার পরও দেশ বিরোধী স্লোগান দিচ্ছে এরা। শুনেছেন তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে? এই তো সুযোগ ছিল, ও নাকি বলে বিজেপির বিরুদ্ধে খুব বেশি লড়াই করব। তাই বিজেপির পশ্চিমবাংলার টপ লিডারদের মধ্যে একটা শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী যখন দেশ বিরোধী স্লোগান দিয়েছে, তাহলে তাকে তো এই সময় ধরে তো জেলের মধ্যে রাখতে পারতো। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এবার প্রশ্ন করবেন, আপনারা করেননি কেন? আমাদের পেপার রেডি হচ্ছে, আমরা মামলা করব। এর আগে যে কথা বলেছিল, এই বিধায়কদেরকে, মুসলিম বিধায়কদের, তৃণমূলের মুসলিম বিধায়কদের বলেছিল চ্যাংতুলা করে বাইরে ফেলে দেবে। আমরা একাধিক থানায় তার নামে অভিযোগ দায়ের করেছি। দুর্ভাগ্য আমাদের, আমরা অভিযোগ দায়ের করলেও আমাদেরকে এখন এফআইআর নাম্বার দেয়নি এই মমতা ব্যানার্জির পুলিশ। তাহলে শুভেন্দু অধিকারীকে কে গার্ড করছে? এটা বলুন ভাই। মমতা ব্যানার্জি কেন গার্ড করছে? শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে ধরে রেখে দেয়, হিংসার বাতাবরণ ছড়াতে পারবে না। পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানেরা যে লড়াই লাগাবার চেষ্টা করছে সেটা হবে না। ধর্মীয় মেরুকরণ হবে না। ধর্মীয় মেরুকরণ না হলে বিজেপিও ক্ষমতায় আসতে পারবে না, আর তৃণমূলে এবার হারবে এখান থেকে। তাহলে সুকৌশলে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারীদেরকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে। এটা রেকর্ড হচ্ছে। আমি এটাও বলছি, এখানে আইবি আছে, আইবি আছে, আমার কথাটা রেকর্ড করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দু অধিকারীদেরকে এই জন্যই মামলা দিয়ে জেলে ভরে রাখেনি। ওদেরকে জেলের মধ্যে রাখলে মেরুকরণের রাজনীতি তাহলে এরা কিভাবে করবে? হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। এরা দুজন একজন প্রধান বিরোধী, একজন শাসকে আছে, তারা বাংলা থেকে
তাদের চাটাই গুটিয়ে যাবে, সেই জন্য এদেরকে ছেড়ে রেখেছে। কদিন আগে একটা মহিলার বক্তব্য শুনেছেন? পুলিশ সরিয়ে দিলে কি হবে না কি সব বলছিল, হ্যাঁ টাইম ফাইম চাইছিল। আমি বলি একটা কথা, আচ্ছা কথাটা কি সংবিধানের মধ্য থেকে বলেছে? আমি শুধু একটা পুলিশকে বলেছিলাম, শুনেছিলেন না একটা এসডিপিও কি আপনি দালালের মতো আচরণ করছেন, আমার নামে মামলা হয়ে গেছে। আপনারা জানেন কি আমার নামে মামলা হয়ে গেছে? আমি কিন্তু জামিন নিইনি, দম থাকলে আমাকে অ্যারেস্ট করুক, আমি জামিন নিইনি, বিশ্বাস করুন। তাহলে আমি অতটুকু কথা বলেছি কি যে আপনি দালাল, দালালকে আমি 100 বার দালাল বলবো, আর দালালি করছিল, আমার নামে মামলা হয়ে গেল। আর যে বলছে 5 মিনিট টাইম দিলে মুসলিমদের সম্পর্কে গালাগালি দিয়ে, গালাগালি তো ওটা শুধু তাই নয়, মমতা ব্যানার্জিকে হুমকি দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তার বিরুদ্ধে মামলা হয়েছে? কেন হয়নি? নওশাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তার বিরুদ্ধে হয়নি কেন? আচ্ছা আমি যে কথা বলেছি কোনো ধর্মীয় কারো অন্য ধর্মের মানুষকে, এই বাবলু ধারাদাকে, যে ধর্মের অনুসারী, ইনি তো হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের, হিন্দু ধর্মের অনুসারী, তার ধর্মতে আঘাত লাগবে কথা আমি বলেছি? কেন বলবো আমি? কিন্তু ওই ভদ্র মহিলাটি একটা নির্দিষ্ট ধর্মকে আঘাত দিয়ে কথা বললো, তাকে অ্যারেস্ট করেনি কেন? এটা বুঝতে হবে আপনাকে। ওকে অ্যারেস্ট করলি এই ধরনের কথা বলা বন্ধ হবে, মুসলমানরা তাহলে ভয় পাবে না। এখন তো এগুলো বলাচ্ছে মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য, আর কিছু নয় ভাই। এই শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ যা আছে সব বিজে মূলেরা, এদের কাজ হচ্ছে যে এই জিনিসটা আছে ভাগ করে নেবো ভাই, ভাগ করে নেওয়া। এই যে পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষ আছে, ভাগ করে নেবো, তুমি কিছু নাও আমি কিছু নেই, আমি 10 বছর 15 বছর 20 বছর চালাই, পরে তুমি আবার নেবে, দায়িত্ব নেবে, এটাই তো চলছে। যাতে না জাল ছিঁড়ে বেরিয়ে যায়, সেই জন্য এরা কি করছে, এমন ফন্দি করছে, বলে গুছিয়ে তুলতে হবে না, আগেই যে কোলে উঠে বসে থাকবে মমতা দিদি মুসলমানরা, এটা এই জায়গা তৈরি করছে। একটু বুঝতে হবে আপনাদেরকে। এরা বলছে আচ্ছা এত বড় ঘটনা ঘটে গেল, মমতা ব্যানার্জির কোনো কথা আছে সেইভাবে? কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো কথা আছে? কদিন আগেই বললেন না, আমি মোদিকে ভালো লাগে, অমিত শাহ খারাপ। বর্ডারে যারা থাকেন কার আন্ডারে থাকে? সব প্রধানমন্ত্রীর আন্ডারেই সবটাই, কিন্তু স্পেশাল দায়িত্ব কার? অমিত শাহ, সেন্ট্রাল হোম মিনিস্টার তিনি। তাহলে এই সময় তো অমিত শাহকে বলে ধুনার, তাই না? একবারের জন্য বলেছে অমিত শাহ পদত্যাগ চাই। এটা বুঝতে হবে আপনাকে আমাকে। কেন বলছে না? বললে মমতা ব্যানার্জি বললে পদত্যাগ করে দেবে, না বললে করবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু এটা কেউ আপনার গ্রামে বলতে পারে, কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হোম মিনিস্টারের উপরে আওয়াজ তুলবে, হোম মিনিস্টারের কার্যকলাপ নিয়ে যখন প্রশ্ন করবে, তখন তাকে জবাব দিতে বাধ্য যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে। সেইভাবে তুলছে না। একটা পাড়ার বাচ্চা ছেলে মেয়ে যে কথা বলছেন, মমতা ব্যানার্জিও এক কথাই বলছেন। তাহলে উনি মুখ্যমন্ত্রী আর আপনার পাড়ার বাচ্চা ছেলের তফাৎ কি রইল ভাই? এ কথা বলছি, আমাকে আবার সুযোগ খুঁজবে কোথায় মামলা দেওয়া যায়। উনি আমি ভেবে পাই না, ভাবি না। আমার মালা বড় হচ্ছে, মামলার মালা বড় হচ্ছে। 14টা ছিল, 13টা ছিল, আরও 5খানা দিয়েছে, 18টা হয়েছে, মালা বড় হচ্ছে। জন্ডিসের সময়, এখন নেয় কি বলতে পারবো না, একটা সময় ছিল জন্ডিস হলে একটা মালা দিত না? মেলাটা যখন বড় হয়ে একদম নিচের দিকে নেমে যাবে, কি ওষুধপত্র তো অনেকে খায়, খেতে হবে, কিন্তু মালা অনেক জায়গায় ব্যবহার করতে তো ভাই। তাহলে যখন দেখবেন মালা বড় হয়ে যাবে, তখন মানে জন্ডিস তোমার, তুমি ফ্রেশ হয়ে গেছো। তো মালা দিচ্ছে বাড়তে বাড়তে, যখন পায়ের নিচে নেমে যাবে মাল, মানে মামলার মাল খালাস, যেটা হয়েছে কি বলে ওটাকে, মামলার যেটা দিয়েছে খালাস, ফ্রেশ হয়ে যাব। আমি চাইছি আরও মামলা দিক, কিন্তু হক কথা বলে যাব, কারো ফাটলো চটলো দেখার দরকার নেই। আমি আপনাদের এটা বোঝাবার কথা বলছি ওই জন্যই, যে বলার টাইমটা এখন। হ্যাঁ, এখন হচ্ছে দেশে যারা সরকার চালাচ্ছে তাদের সাথ দেওয়া, সন্ত্রাস নির্মূল করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট্ট একটা রাজনৈতিক দল হলেও দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে, আমরা সেটাকে সমর্থন করছি। কিন্তু সাথে সাথে দেশের যারা সরকার চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করছি, 2019 সালে যে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছে,
হয়েছিল 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের উপর আক্রমণ চালিয়ে 40টা সেনাকে শহীদ করেছিল। 6 বছর হয়ে গেল, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে, কারা যুক্ত আছে, সেটার উত্তর দিতে হবে। এই প্রশ্ন করছে বলেই আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। এই প্রশ্ন কেন মমতা ব্যানার্জি করতে পারছে না? এই প্রশ্ন তো মমতা ব্যানার্জির করা দরকার। আপনি বলছেন তো বিজেপির বিরুদ্ধে, এই তো সুযোগ প্রশ্ন করা, এই তো সুযোগ ওদের কাছ থেকে উত্তর বার করা। করবে না, কারণ সেই বীজমূল তথ্য তাহলে তো ভুল হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা একে অপরের পরিপূরক। দুটো উদাহরণ দিয়ে আমি অন্য কথায় আসব। কদিন আগে হিন্দু সমাজের প্রায় 140 বছর পর পর একটা এটা হচ্ছে এলাহাবাদে কুম্ভতে তারা স্নানের একটা ধর্মীয় একটা প্রোগ্রাম হয় না, প্রায় 140 বছর ছাড়া ছাড়া হয়, এই এটা মহাকুম্ভ যেটাকে বলা হয়। সেখানে হিন্দু ভাইদেরকে ডেকে নিয়ে তো খুন করলো এক প্রকার। বিজেপি সরকার চাপে ছিল, ঘরে বাইরে চাপ, লোকসভার মধ্যে চাপ, রাস্তাঘাটেও চাপ। জবাব দিতে হবে। এই যে হিন্দুদেরকে হত্যা করা কেন হলো, এর জবাব চাই। ওখানে পুণ্যার্থীদের জন্য সঠিক ব্যবস্থা করতে পারেনি বলেই দুর্যোগ হয়েছে, অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলারও ছিল। তো এই জবাবটা যখন চাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ আওয়াজ তুলছে, তখন আমরা কি দেখলাম, হুগলি, আপনাদের মনে পড়ে না, আপনাদের এটা না, এটা তো আমাদের শ্রীরামপুর পড়ছে, হুগলি লোকসভার মাননীয় এমপি মহাশয়া তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছেন। তিনি কোথায় গেলেন? কুম্ভ মেলাতে চলে গেলেন। স্নান করার পরে তিনি বার্তা দিচ্ছেন যে এর থেকে ভালো পরিষেবা আর হয় না। মানে বুঝতে পারলেন? সার্টিফিকেট দিয়ে দিল দিদির পক্ষ থেকে, দাদাকে ক্লিন চিট দিয়ে দিল যে দাদার কিছু দোষ নয়। দাদা গাড্ডায় পড়ে গিয়েছিল। জবাব চাইছিল মানুষ, যে জবাব দিতে হবে। কেন ওখানে ধর্মীয় অনুষ্ঠানটাকে ঠিকঠাক করে আপনারা কন্ডাক্ট করতে পারেননি? কারণ প্রায় 7,000 কোটি টাকার প্রজেক্ট ছিল। কেন্দ্র সরকার 2,000 কোটি টাকা মতো দিয়েছিল, আর রাজ্য সরকার, উত্তরপ্রদেশ সরকার প্রায় 5,700 কোটি টাকা বরাদ্দ করেছিল। তাহলে এই 7 থেকে 8,000 টাকা দিয়ে তোমরা কি করেছো? মানুষকে পরিষেবা দিতে পারছো না, মানুষকে খুন হতে হলো চাপাচাপিতে। যখন এই প্রশ্ন উঠছিল, চলে গেলেন রচনা ব্যানার্জি মহাশয়া, গিয়ে ওখানে স্নান করার পরে কি বললো, যে এর থেকে ভালো আর হয় না, মানে কি বাঁচিয়ে দিল। ঠিক একইভাবে আমার রাজ্যে যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য যখন তোলপাড়, দেশও তোলপাড়, দেশের বাইরে যখন প্রতিবাদ সংগঠিত হচ্ছিল, সেই সময় আমরা কি দেখলাম, রাজ্য পুলিশের উপরে ভরসা না রাখার জন্য সিবিআইয়ের উপরে তদন্ত ভার দিয়ে দিল। ভালো কথা, আমি একটাও ভরসা করতে পারি না। সিবিআই সাকসেস রেট দেখলে দেখা যাবে, শুধু নামকে আসতে সিবিআই, ও সিবিআইয়ের থেকে ভালো কাজ যদি, মানে আমি ওদেরকে অপমান করছি না, এই সিভিক ভলেন্টিয়ার করে দেবে। যথেষ্ট শিক্ষিত সিভিক ভলেন্টিয়ারগুলো যারা আছে, সমকাজে সমবেতন তো এদের দেয় না, কনস্টেবলের থেকে বেশি কাজ করে দেয় এরা, যারা সিভিক ভলেন্টিয়ার আছে, যথেষ্ট মেধাযুক্ত এরা। যাক, সিবিআই হাতে দায়িত্ব নিল। আমরা ভাবলাম এবার, আমি নয়, অনেকে ভাবছিল, আমি ভাবিনি একবারের জন্য, যে এবার কিছু হয়ে যাবে। কি দেখলেন? শিয়ালদা কোর্টে যখন চার্জশিট ছিল, এই যখন অর্ডার দিল, কি দেখলাম ওখানে উল্লেখ করে দিয়েছে, মানে আলোচনা হয়েছে যে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে, ওই তদন্তটাকে সিবিআই চালিয়ে দিয়েছে, মানে ওটা নতুন করে তদন্ত করেনি। তাই দিদি গাড্ডায় পড়লো, সিবিআই এসেছিল। সিবিআই কারা পরিচালনা করে? অমিত শাহ পরিচালনা করে। বুঝতে পারছেন? আজকে অমিত শাহের বিরুদ্ধে কেন কথা বলছে না? কেন কথা বলছে না বুঝতে পারছেন তো? সিবিআইটাকে কে চালায়? অমিত শাহ চালায়, অমিত শাহ। বুঝতে পারছেন তো? সিসিটিভি ফুটেজে বলছে 55 জন মতো, 54-55 জনকে দেখা গিয়েছিল। ওই সময় আমার বোনটা, আমার বাড়ির মেয়েটা, আপনার আমার বাড়ির সন্তানটাকে যখন খুন করে, তারপরে ধর্ষণ করিয়েছিল মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, তখন 54-55 জন যাতায়াত করেছে। কিন্তু সিবিআইয়ের চোখে আল্লাহ জানে কি পড়েছে, কাউকে চিনতে পারেনি। স্বাভাবিকভাবে দিল্লি থেকে আসছে, সিবিআই নাও চিনতে পারে, কিন্তু সিবিআই তো এটা উচিত ছিল ওই 54-55 জনের মুখটা, ছবিটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা পেপারে দিয়ে এদের পরিচয় জানার জন্য পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া। আমি কি ভুল বলছি ভাই? আপনাদের খারাপ লাগছে নাকি? একটু সারাসরি দিলে ভালো লাগবে, একটু সাড়া দেবেন। ও ছাড়তে পারতো তো, ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে, যে এই 55 জনকে আপনারা চিনতে পারেন নাকি, দেখুন তোদের নাম ঠিকানা কি আছে, আমরা তদন্তের স্বার্থে এদেরকে একবার জিজ্ঞাসাবাদ করব। করেছে কি?
করেনি। করলেই তো তৃণমূলের দামাল ছেলেরা ফেঁসে যাবে, করলেই তো দিদির ভাইপোরা ফেঁসে যাবে। তো দিদি গাড্ডাই পড়েছে, দাদা সামলাবে, আর দাদা আজকে কাশ্মীরের ঘটনাতে গাড্ডাই পড়েছে, আমার দিদি ওর জন্য চুপ আছে। এরা একে অপরের পরিপূরক। যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো বাঁচার জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খেয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা। আর যারা ভাবছেন বড় ফুলের থেকে বাঁচতে হবে জোড়া ফুলে, ওই বড় ফুল জোড়া ফুলকে সাথে করে আপনার ঘরের মধ্যে ঢুকাবে। 2016 সালে বড় ফুলের 2-3টে এমএলএ ছিল, আর 2021 এনে 77-এ পৌঁছে দিয়েছে। আর 2026-এ যদি মনে করেন বড় ফুলকে আটকানোর জন্য জোড়া ফুলই ভালো, দেখবেন আপনার ঘরের বেডরুমের মধ্যে বড় ফুলকে হাজির করে দেবে। এটা মাথায় রাখবেন। তাই সময় হয়েছে, এক্সপায়ার হয়েছে। এই যে ফুলটা আমাকে দিল আজকে, বুকে ফুলের বুকেটা দিয়েছে, ফ্লাওয়ার্স বুকে, এটা আমি যদি ঘরে গিয়ে যত্ন করে রাখি, কদিন রাখতে পারবো ভাই? 2 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহের পরে শুকাবে, শুকানোর পরে যদি না ফেলে দিই কি হবে? এটা পচবে, পচার পরে কি হবে? পোকা জন্মাবে। আর এই পোকা কি হবে? ঘরে ঘুরবে। আমার বাড়ির শিশু থেকে শুরু করে বড় যদি গায়ে ওঠে, কানে টানে নাকে ঢুকে যায়, আমার ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকে আপনাদের একটা কথা বলে যাই, 2টো ফুল এক্সপায়ার হয়েছে, সময় এসেছে সার গাদায় ফেলুন। যদি এখনো যত্ন করে রাখেন, ওই আপনার ওর থেকে যে বর্জ্য আসবে, ওর থেকে যে পোকা জন্মাবে, সে পোকা কিন্তু আপনাকে আমাকে ক্ষতি করবে। আর ক্ষতি করে দিয়েছে অলরেডি ভাই, অলরেডি ক্ষতি করে দিয়েছে। ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজে। নালে যে ভাইয়ের সাথে সকাল বিকাল দেখা হতো, সে বেলায় ভাই আপনাকে আজকে আর চোখে দেখছে, চাই হিন্দু কি মুসলমান। এখন ধার্মিক বেশি হয়ে গেছে, ভালো ধার্মিক হওয়া ভালো, তবে ধার্মিক হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার ধর্মকে অনুসরণ করুন, তার নিয়ে আসা ধর্মকে। ধার্মিক হন স্বামীজির দেখানো ধার্মিক হন, ধার্মিক হন শারদা মায়ের দেখানো ধর্মকে মেনে ধার্মিক হন, ধার্মিক হন রামকৃষ্ণ পরমহংসদেবের দেখানো ধার্মিক হন। ধার্মিক হবেন না নওশাদ সিদ্দিকীর দেখানো ধর্মকে, ধার্মিক হবেন না শুভেন্দু অধিকারীর দেখানো ধর্মকে। আজকে আর চোখে দেখছেন না, পোকা ঢুকিয়ে দিয়েছে। আমি এটুকু মনে করি, ক্যান্সার যদি আঙুলে হয়েছে, ও আঙুলটা কেটে দেব, কি হবে না হবে, ও আঙুল রাখলে কিন্তু ও সোঁস মাথায় চলে আসবে। আঙুলের ডগে হয়েছে, কেটে ফেলে দেন। বুঝতে পারছেন কি বলছি? কিছু সময় পাবেন। তো এখন যে নোংরামি আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে, এটাকে বিষ স্প্রে করে এটাকে মারতে হবে। যদি মারতে না পারেন, আপনার মাথায় পর্যন্ত পৌঁছে যাবে। আর মাথায় পৌঁছালে যদি মনে করেন দিদি আমি মুসলমান, আমাকে দিদি বাঁচিয়ে নেবে, দিবা স্বপ্ন হচ্ছে। আর যদি মনে করেন আমি হিন্দু, আমাকে শুভেন্দু অধিকারী বাঁচিয়ে নেবে, ইও দিবা স্বপ্ন হচ্ছে। এই তিলোত্তমাটার ধর্মীয় পরিচয় কি ভাই? এটা বলুন না। কটা বাজে? তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু বলুন না রে ভাই। মুসলমান, হিন্দুকে বাঁচানোর দায়িত্ব তো শুভেন্দু অধিকারী নিয়েছে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, বলছো তো ভাই? হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছ তো, তাহলে তিলোত্তমা এখনো সুবিচার পেল না কেন? সে কোনো কথা বলছে? এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে 26,000-ই কি দুর্নীতিগ্রস্ত? 8-10,000 12,000 দুর্নীতিগ্রস্ত, বাকি তুই 14,000 16,000 তো ফ্রেশ মেধার ভিত্তিতে আপনার আমার বাড়ির ছেলে চাকরি পেয়েছে। তো বাকি 16,000-এর জন্য শুভেন্দুবাবু চিৎকার করছে। এটা বুঝতে হবে, এ ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, ক্ষমতা পেয়ে যাবে, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি পিছিয়ে বর্গে, তোমার পেছনে আর বললাম না। বুঝতে পারছেন তো? তাই যদি মনে করেন সমাজকে ভালো রাখতে হবে, সমাজকে সুস্থ রাখতে হবে, আমরা সকাল সন্ধ্যা একসাথে বসবাস করছি, দীর্ঘকাল ধরে আমরা এক জায়গায় উঠা বসা করছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, তাহলে আপনাকে আমাকে শপথ নিতে হবে এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। এই বিজেপি এই তৃণমূল থাকলে সমাজে কোনোদিন একসাথে এরা আমাদেরকে বসবাস করতে দেবে না। তার প্রমাণ আমি একটা নয় একাধিক আছে, একটা নয় একাধিক প্রমাণ আছে। যদি মনে করেন না এদেরকে এরাই আমাদের বাঁচাবে, তাহলে সেদিন আসছে যেদিন আপনারা ঘুম থেকে উঠে বলবেন এ কি সকাল, রাতের চেয়ে অন্ধকার। সেদিন আসছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করবো এটাই, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার।
যার যাকে ভালো লাগবে ভোট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনুরোধ আপনাদের কাছে এটাই, এই রাজনৈতিক নেতাদের ফায়দা করে দেওয়ার জন্য আপনার আর আমার মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ব না। আমরা আপনার আর আমার মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, সেটাও কোনোভাবে আমরা হতে দেব না। এটা রুখতে হবে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে। আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার ছেলের জন্য। যারা বড় বড় কথা বলছেন, অনেক কথা বলছেন, অনেক গল্প শোনাচ্ছেন, তাদের ছেলেগুলোকে সব বাইরের ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, বাইরে সেটেল, বাইরে বিদেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আর যাদেরকে দিয়ে লড়িয়ে দিচ্ছে, যাদেরকে হিংসায় খুন হতে হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, তাদের ছেলেগুলো যে সরকারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার নাই, সেই নিয়ে কোনো কথা নাই। না শুভেন্দুবাবুর কথা আছে, না কল্যাণবাবুর কথা আছে, তা নিয়ে কোনো গল্প নাই। আপনাদের এই এলাকার নামটা কি? মিরপুর। মিরপুরের আগের গ্রামটার নাম কি? ভাদুয়া। মিরপুর থেকে শুরু করে রিসরাতে একটু স্কুলগুলোতে খোঁজ নেবেন তো, কটা টিচার আছে আর কটা ছাত্র আছে। এখানে তো বিজেপি সমর্থক তো এই অঞ্চলে আছে ভাই, স্বাভাবিক ব্যাপার। তাহলে বিজেপির যেটা গরিব বিজেপি যা, তার ছেলেটা কোথায় পড়ছে? প্রাইমারি স্কুলে। আর গরিব যে তৃণমূলের সমর্থক, তার ছেলেটাও প্রাইমারি স্কুলে পড়ছে। আমাদের আইএসএফ এর গরিব যিনি, তার ছেলেটাও প্রাইমারিতে পড়ছে। তিনটে ছেলেরই কিন্তু ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এরা। এই ভবিষ্যৎটা ঠিক করার জন্য আইএসএফ চিৎকার করছে যে সরকারি স্কুলগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত চলছে, এটাকে বন্ধ করতে হবে এই বলছে। কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল এই নিয়ে কথা বলছে না। হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছে, আর গরিব হিন্দুর ছেলেটা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে পালিয়ে আসছে বাড়িতে, অ আ ক খ ABCD অঙ্ক শিখতে পারছে না, তা নিয়ে কোনো কথা নাই। কারণ কি বলুন তো? ও ভালো করে জানে বিজেপি আর তৃণমূলে ভালো করে জানে, গরিবের ছেলেগুলো যদি পেন ধরা শিখে যায় তাহলে লাঠি ধরাবো কাকে দিয়ে ভাই? গরিবের ছেলেগুলো যদি প্রশ্ন করতে শুরু করে দেয় যে তুমি মাইনরিটিকে এত ভালোবাসো বলছো, মাইনরিটিতে খাদে বরাদ্দ 5,000 কোটি টাকা, 5,500 কোটি টাকা বরাদ্দ হলেও খরচ করছো মাত্র 2,000 কোটি টাকা। আবার ওই 2,000 কোটি টাকার মধ্যে মাইনরিটিদের জন্য নয় অন্যান্য ডিপার্টমেন্টে কেন খরচ করছো, এই প্রশ্ন যদি তুলে দেয় তাহলে তো বিপদ। তাহলে গরিবদের ছেলে, তুই মুসলমান, তুই অশিক্ষিত, তুই তো লাঠি ধরবি, তুই তো লাঠিয়াল হবি। তোর বাপ আমার বাপের হয়ে লাঠিয়ালগিরি করেছিল, তোর দাদু আমার দাদু যখন নেতা ছিল তার হয়ে মাথা ফাটিয়েছিল। এখন আমি চেষ্টা কি করছি, আমার ছেলেকে নেতা করব, আমি আমেরিকা থেকে পড়িয়ে নিয়ে আসছি, আপনার ছেলেকে লাঠিয়াল করব, স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছি। আর বিজেপি এগুলোর মজা দেখছে, ফিক ফিক করে হাসছে। কারণ কি বলছে? বিজেপিও তো দেখছে যে আমি, বিজেপির টার্গেট হিন্দু ভোট। বিজেপিও দেখছে স্কুল বন্ধ হলে কি আর শুধু মুসলমানদের ছেলে ক্ষতিগ্রস্ত হবে, হিন্দু ছেলেও ক্ষতিগ্রস্ত হবে। আর হিন্দু গরিবের ছেলেগুলো কি তো আমি আমার দিকে টানবো, তখন পড়ালেখা জানবে না, পেন ধরা জানবে না, আর হাতের দরকার লাগলে লাঠি তুলে দেবো। লাঠি তো দূরের কথা, কিন্তু অস্ত্র রাখার নিদান দিচ্ছে। আর্মস অ্যাক্টে কেস খেলে শুভেন্দুবাবু ছাড়াবে তো, দিলীপ ঘোষ ছাড়াবে তো, সুকান্ত মজুমদার ছাড়াবে তো? কার গরিবের ছেলেটা আক্রান্ত হবে? তাই আমি অনুরোধ করছি এটাই, যার যে দলটা ভালো লাগবে করুন, আইডিওলজি যার যাতে বিশ্বাস করুন, কিন্তু দিনের শেষে প্রতিবেশী এই রিসরা মিরপুরে কারো কেউ মানুষ বিপদে পড়লে এই কালীঘাট থেকে মমতা ব্যানার্জিও ছুটে আসবে না, হয়তো পরের দিনে দেখতে আসবে একবার। আর কলাগাঁ থেকে কি বলে বাড়িটা কোথা, মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না। এই গ্রামের কিছু হলে এই গ্রামের মানুষকেই কিন্তু আগে বেরোবে, চাই হিন্দুর ক্ষতি হোক আর মুসলমানের ক্ষতি হোক, মানুষ বেরোবে আগে বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য। তো এই ভ্রাতৃত্ব এইটা নষ্ট আপনারা করবেন না রাজনৈতিক নেতাদের ফাঁদে পড়ে। এখন তো সমস্যা হয়ে গেছে, এখন মুসলমানের সংখ্যাও বেড়ে গেছে, হিন্দুর সংখ্যাও বেড়ে গেছে, সব স্বঘোষিত। ওই বলছে কলেমা পড়, এই ধরনের সংখ্যা বেড়ে গেছে। তো এইটার থেকে, এই সংখ্যা বাড়ার থেকে প্রকৃত অর্থে ধার্মিক হও। আমি ধার্মিকতার পক্ষে। আমি মনে করি যে যত বড় ধার্মিক সে তত বড় সেকুলার। আমি মনে করি যে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ নিয়ে চলবে, যে স্বামীজির আদর্শ নিয়ে চলবে, যে সারদা মায়ের আদর্শ নিয়ে চলবে, সে অন্যকে কোনোদিন হিংসা করার কথা ঘৃণা করবে না। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলবে, সে অন্য কাউকে হিংসা করতে পারবে না। এটা আমি মনে করি।
আর বাস্তবিক তো। কিন্তু এখন কি হচ্ছে, তার উল্টো হয়ে যাচ্ছে। গেরুয়া বসন পরে আর দাড়ি টুপি রেখে সব থেকে ভুল কাজগুলো করছে। গেরুয়া বসন কারা পড়বে? গেরুয়া বসনের কি আছে? গেরুয়া বসনটা হচ্ছে ত্যাগের প্রতীক, আর এরা এখন ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে। দাড়ি টুপিটা বিশ্বাসের একটা জায়গা ছিল একটা সময়, আর এখন অবিশ্বাসের জায়গা তৈরি করছে। কারণ দাড়ি টুপি রেখে যত নোংরামি করছে, আর গেরুয়া বসন পরে তত নোংরামি করছে। তাই আমাদের সময় এসেছে যারা অন্যায়ভাবে এই গেরুয়া বসন পরে, গেরুয়া বসনকে সামনে রেখে, দাড়ি টুপিকে সামনে রেখে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, হিন্দু মুসলমান নির্বিশেষে গেরুয়া বসন তাদের কাছ থেকে খুলে নিতে হবে। তাদের দাড়ি টুপির মধ্যে যে অন্যায় কাজ করবে তাদেরকে সমাজ থেকে প্রত্যাখ্যান করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে। আপনি যদি মনে করেন আমি হিন্দু, ও গেরুয়া বসন পরে অন্যায় করছে, আমি দেখে এড়িয়ে যাব। আপনি যদি মনে করেন আমি মুসলমান, ও দাড়ি টুপি রেখে অন্যায় কাজ করছে, আমি না দেখে এড়িয়ে যাব, সমাজ ধ্বংস হয়ে যাবে। হিন্দু মুসলমান নির্বিশেষে আওয়াজ তুলতে হবে। তুমি গেরুয়া বসন পরে, ত্যাগের প্রতীক পরে তুমি যদি ভোগের কাজ করো, তোমার বিরোধিতা আমরা করব। একইভাবে দাড়ি টুপি রেখে যদি তুমি কোনো অন্যায় করো, তোমারও আমরা প্রতিবাদ করব। এই কনফিডেন্সটা মনের মধ্যে আনতে হবে, এই শক্তিটা জোগাতে হবে। আর নাহলে যদি মনে করেন এই অপরাধীর ধর্ম দিয়ে বিচার করবেন, এই অবস্থা হবে। ঝন্টু আলী মল্লিক, ঝন্টু আলী শেখ, তার দাদাও আর্মির একটা অফিসার, কি বলল যে আমরা আর্মি, এটা আমাদের পরিচয়। এটা তো পরিচয় হওয়া দরকার। সে সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করে শহীদ হয়েছে, আর সন্ত্রাসবাদীরা আমার 27টা ভাইকে শহীদ করেছে। ভাবতে পেরেছেন? এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তাহলে আজ থেকে প্রশ্ন উঠবে, কেন ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, এটা নিয়ে জবাব দিতে হবে, এই প্রশ্নটা তুলতে হবে। তখন আর্মি ছিল না কেন, কি ষড়যন্ত্র আছে, তদন্ত করে দ্রুত তদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে। কটা বেজে না? 57 হয়েছে তো মনে হয়, 4 না 5 হবে। যাক ভাই, অনেক কথা বললাম। আমি আপনাদের কাছে অনুরোধ এটাই, যে আমার বলার এই জন্যই কারণ এটাই, একটু বোঝার চেষ্টা করুন। কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে তাকাবেন না, নিজের কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। ফেক ভিডিও, ফেক ছবি ছাড়িয়ে দিচ্ছে, আর আপনি ধর্মের ধ্বজাধারী শেয়ার করছি। এগুলোকে বন্ধ করতে হবে, ভেরিফাই করুন। আমি দেখছিলাম একটা আর্মি নাকি বার্তা দিচ্ছে, আমাদের ইন্ডিয়ান আর্মি সেজে একটা বার্তা দিচ্ছে, সবাই অনেক কম বেশি শেয়ার করলাম আমরা। কিন্তু ওটা আসল কি, যে জুবায়ের আছে, এমডি জুবায়ের, ফ্যাক্ট চেক করে যারা খবরের, তাকে তো অ্যারেস্টও করেছিল। সে ফ্যাক্ট চেক করে দেখে ওটা পাকিস্তানের থেকে তৈরি হয়েছে, ইন্ডিয়ান আর্মির পোশাক পরে আমার দেশকে কলুষিত করার জন্য। তাই ওইটা আমরা শেয়ার করে দিচ্ছি। ঠিক একইভাবে কোনো সিনেমার একটা কিছু পার্ট কেটে দেখিয়ে দিচ্ছে, অন্য কোনো ঘটনা। এই যখন মুর্শিদাবাদে যখন একটা ধর্মীয় টেনশন হচ্ছিল দুটো জায়গাতে, বোম্বাই রোডের ওপরে একটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল, সেটা দেখিয়ে দিল। কোনো হিন্দু ভাইয়ের গাড়িতে নাকি কোনো মুসলমান আগুন লাগিয়ে দিচ্ছে বলে ছাড়িয়ে দিচ্ছিল। ওটা সবাই হিন্দু ভাইরা, ধর্মের ধ্বজাধারী যারা, তারাই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে শেয়ার করছিল। কিন্তু পরে কি জানা গেল,